This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আগে মাঝে মাঝে দক্ষিণের বই দেখতে যেতাম, যখন দক্ষিণের বই এখানে যখন আসেনি তখন অমিতাভ বচ্চনের বই দেখতাম। আর আমি আমজাদ খানের ডায়লগ আমার ভালো লাগে, কেদার খানের ডায়লগ আমার ভালো লাগে। আপনারা দেখছেন নিউজ কলকাতা, আর আমরা এখন এই মুহূর্তে বসে আছি বীরভূমের বীরপুত্র অনুব্রত মণ্ডলের সাথে। আজকে একান্ত সাক্ষাৎকারে উনি রাজি হয়েছেন। আমরা কলকাতা থেকে ছুটে এসেছি ওনার আহ্বানে। আজকে জেনে নেব ওনার কাছ থেকে এমন কিছু কথা যা আগে কখনো শোনেননি। অনুব্রত বাবু, প্রথমেই আপনাকে আমি বলি যে আপনি কি ছোটবেলা থেকে এরকম ঠোঁট কাটা? হ্যাঁ, বলতে পারেন আমি ছোটবেলা থেকেই ঠোঁট কাটা। মানে এইটা আপনি কি আপনার বাড়ির লোক, বন্ধু বান্ধব সবার কাছে একই কথা। বাড়ির লোক আমার সঙ্গে খুব কম কথা বলে। আপনি তো আপনার মায়ের খুব স্নেহের পাত্র ছিলেন। বাবা ছাড়া আমার সঙ্গে সবাই বাড়ির, আমার দিদির বয়স হচ্ছে ৭৭ বছর, আমার বড়দির বয়স, সেও আমার সঙ্গে খুব কম কথা বলে। আচ্ছা, স্পষ্ট কথা বলার জন্য কখনো মা, বাবা, শিক্ষকদের কাছে কানমলা খেয়েছেন? না না, আমি অন্যায় কথা বলি না, আমি অন্যায় কাজ করি না। আমি যেটা ন্যায্য সেই কথাটাই বলি এবং ন্যায্য পথে চলতে জানি। অন্যায়কে প্রশ্রয় দিই না, আগেও দিই নাই, এখনও দিই নাই, কোনোদিনই দেবো না। আচ্ছা, রাজনীতিতে সবাই যখন মেপে কথা বলেন, আপনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে একমাত্র লোক যিনি একদম সোজা সাপটা বলেন, আগে পিছে কিছু না ভেবে। এর জন্য রাজনৈতিক ক্ষেত্রে আপনাকে বিড়ম্বনার মধ্যে পড়তে হয় না? মাঝে মাঝে করতে হয়। যখন আমি আজে বাজে কথা বলি, যখন বলেছিলাম পুলিশের গাড়িতে বোম, আমি পুলিশের গাড়িতে বোম মারবো এই কথাটা একবারই বলতে চাইনি। আমি বলেছিলাম যে তোমরা যে পুলিশের গাড়িতে বোম মারছো, পুলিশ খুব ভয়ঙ্কর জিনিস, পুলিশ কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। সেটা আমার মুখ থেকে বেরিয়ে গেছিলো। তোমরা পুলিশের গাড়িতে, আমি বলেছিলাম তোমরা পুলিশের গাড়িতে বোম মারছো, তখন ওটাকে আমি হিট অফ দি মোমেন্টে স্লিপ অফ টাং বলতে পারেন, যা বলতে পারেন, আমি বলেছিলাম পুলিশের গাড়িতে বোম মারো। আচ্ছা, না আপনি যে এই ধরুন মাঝে মাঝে স্লিপ অফ টাং হয়ে যায়, এটা আপনার একেবারে অনিচ্ছাকৃত, পরে আফসোস হয়। তখন কি কখনো প্রতিজ্ঞা করেন যে পরবর্তীকালে এরকম কথা? তখন তো মেয়ে, স্ত্রী একটু ওপেনডেট হতো, একটু বকাবকি করতো। আপ টু মমতা ব্যানার্জি পর্যন্ত বকাবকি করেছে। সত্যি কথা বলতে আমি ভয় পাই না তো। কেষ্টমণ্ডল মুখ খোলা মানে বাংলার রাজনীতিতে বিতর্ক, সেটা আমি জানি না। টিভির পর্দায় আলোচনার ঝড়, পাড়ার চায়ের মোড়ে মোড়ে আলোচনার ঝড়, সেটা মিডিয়ারা করে, আমি করি। সেটা মিডিয়াদের একটা স্বভাব। আমি একটা ঘটনা বললাম, তারা একটা পোর্শন বাদ দিয়ে আর একটা পোর্শন দেখাতে লাগলো। আমি যেটা বলতে চাইছি সেটা সম্পূর্ণ ক্লিয়ার করলো না। সামান্য একটা পোর্শন দেখালো, তারপর একটা পোর্শন দেখালো না। ঠিক, সেটা তো নিয়ম নয়। ঠিক, আমি যেটা বলবো সেটাই সব দেখাবে, এটাই নিয়ম। আমরা জেনেছি আপনি ছোটবেলায় একসময় নিজের হাতে মূর্তি করে মা কালীর পুজো করতেন। 100%। আপনার এই শক্তির উৎস কি মা কালী স্বয়ং? দেখুন, আমার ঘরে নিজস্ব দুর্গা পুজো আছে, যে পুজোর বয়স আজকে অনেক। আমার ঘরে শিব মন্দির আছে, চারখানা শিব মন্দির। প্লাস ছোটো থেকেই আমি দুর্গা পুজো চলে গেলে একটা মাথায় একটা আমার ঘুরতো যে কালী পুজো আসছে, কালী পুজো করতে হবে। দিয়ে বাড়িতে এসে কালী পুজো তৈরি করতে লাগতাম। বাবা মা সব বকাবকি করতো। হ্যাঁ, তারপর কোনো সময় হাত হতো তো পাটা ঠিক মতো হতো না। যে বাবা তখন বললো ঠিক আছে তোকে করতে হবে না, আমি তোকে ছোটো কালী ঠাকুর কিনে দিয়েছি। এটা একটা আমার ছোটো থেকেই আপনি মা কালীর ভক্ত? হ্যাঁ, মা কালীর ভক্ত মোটামুটি আমি ওই 13-14 বছর বয়স থেকে। আচ্ছা, আপনার আদরের মেয়ের প্রতি আপনার ভালোবাসা অপরিসীম, আমরা বারবার দেখেছি। হ্যাঁ, 100%। ওকে কি রাজনীতিতে আনবেন? না, এখনো পর্যন্ত ঠিক করিনি। সেটাও করতে পারে, সেটা ওর ওপরেছি। মানে আপনি কিছু চাপিয়ে দেবেন না, একবারই ঠিক না।
কে রাজনীতি করবে আর কে রাজনীতি করবে না এটা জোর করে চাপানো হয় না। এবার ওর যদি কোনদিন মনে হয় আমি রাজনীতি করবো, আসতে পারে, আমি বলবো না। আচ্ছা, শোনা যায় মুকুল রায়ের কেন্দ্রীয় মন্ত্রিত্ব পাওয়ায় আপনার একটা বড় হাত ছিল, আপনি সাহায্য করেছিলেন। ঘটনাটা কি সত্যি? মুকুল রায় স্বীকার করেন না? হ্যাঁ, মুকুল রায় স্বীকার করে না বলে আমি জানি না। মুকুল রায় আমাকে স্বীকার করেছিল যখন খুব, এটা বোধ হয় ও জাহাজ মন্ত্রী হয়েছিল বোধ হয় 9 সালে। 9 সালে যখন, তখন এত কাটাকাটি, এত খুনাখুনি, তখন মুকুল রায় সব ব্যাপারেই ছুটে আসতো, যেখানেই মরতো মুকুল রায় আসতো। তখন যখন দেখলাম যে একের পর এক নাম আসছে, তখন দিদিকে ফোন করে বলেছিলাম, দিদি মুকুল রায়কে একটা মন্ত্রী করো না। তাহলে কেন, তুমি কি মুকুল বলেছে? না, মুকুল আমাকে বলে না। আমি মনে করি মুকুল রায় তো গোটা ওয়েস্ট বেঙ্গল ঘুরে বেড়াচ্ছে, একটা মন্ত্রী থাকলে তার একটা পুলিশ কর্ট থাকবে, একটা ইয়ে থাকবে, একটা বাড়ি কী হবে। এই জন্যই আমি মুকুল রায়ের নাম প্রস্তাব করেছিলাম। আপনি নিজে কখনো ভোটে দাঁড়াননি, না, অথচ আপনি লোককে মন্ত্রিত্ব পাইয়ে দিচ্ছেন, আপনি লোককে এমপি এমএলএ করছেন। আমি মন্ত্রী পাইয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে? এই তো আপনি মুকুল রায়কে, না, মুকুল রায় আমি বলেছিলাম দিদিকে, আমি পাইয়ে দেওয়ার ক্ষমতা তোমার নেই। আমি তো সেই ধরনের লিডারশিপ নয়। না, আপনি তাহলে সংসদীয় রাজনীতিতে আসছেন না কেন? না, আমার সংসদীয় রাজনীতি দিয়ে এমএলএ এমপি মন্ত্রী হলেই যে রাজনীতি করা যায়, আর নাহলে সংসদীয় রাজনীতি দিয়ে রাজনীতি করা যায় না, তাতে কোনো পার্থক্য নেই। না, এটা আপনি প্রমাণ করে দিচ্ছেন যে শুধু এমএলএ এমপি হলে বা মন্ত্রী হলে রাজনীতি করা যায়, সংগঠনের থেকেও রাজনীতির অনেক ভালোভাবে করা যায়, এটা আপনি প্রমাণ। হ্যাঁ। আচ্ছা, দিলীপ ঘোষ সম্পর্কে আপনার মূল্যায়ন কি? দেখুন, দিলীপ ঘোষ সম্বন্ধে আমার মূল্যায়ন উল্লেখ যায়, সে একটা প্রেসিডেন্ট। দেখুন, আমাদের বক্সিদা তো প্রেসিডেন্ট, আমরা বলি বিশ্ব পিতামহ, আমরা সবাই বলি যে আমাদের বিশ্ব পিতামহ। বক্সিদা কোনোদিন আজ পর্যন্ত মুখ থেকে কোনোদিন বাজে কথা শুনেছেন? সে পশ্চিমবাংলার একটা প্রেসিডেন্ট, কেটে দেবো, মেরে দেবো, শ্মশানে পাঠিয়ে দেবো, পুড়িয়ে দেবো, জ্বালিয়ে দেবো, থানা পুড়িয়ে দেওয়া, এটা একটা ভদ্র সমাজে এটা ভাষা নয়। আপনি আমাকে ঘুরিয়ে এই প্রশ্নটা করতে পারেন, আপনিও তো বলেছেন চাপকিয়ে দেবো, হ্যান করবো, ত্যান করবো, এই প্রশ্ন আমি কোনো সময় তাই আমি মানে ছাড়া কোনো কথা বলি না। দিদি বলেন যে আপনি বলেছিলেন পাচন, আসবো সেই প্রসঙ্গে। মানে আপনার পাচন, আপনার গুড় বাতাসা, আপনার নকুলদানা সারা পশ্চিমবাংলায় জনপ্রিয়। এখন তো শুটিয়ে লাল করে দেবো, সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল। আমি একটা কথা বলি, আপনারা জানেন আজ থেকে 20-25-30 বছর আগে গ্রামগঞ্জে মিষ্টির দোকান ছিল না, সবাই বয়ান ভর্তি বাতাসা রাখতো, নাই নকুলদানা রাখতো। বাড়িতে কোনো অতিথি গেলে গ্রীষ্মকালের দিনে একটা প্লেটে করে 4টে বাতাসা, 1 গ্লাস জল দিত। এটা কিন্তু একটা পরম্পরা, এটা কিন্তু প্রত্যেক গৃহস্থ বাড়িতে এটা থাকতো গ্রামগঞ্জে। নকুলদানার ক্ষেত্রে কেউ যদি বাতাসা না রাখতে পারতো, নকুলদানা রাখতো, এর একটা মানে আছে। পাচন যেটা বলছেন আপনারা, পাচন দেখুন, দুটো বলদ, মধ্যে একটা নাঙল, সেই নাঙলটা বর্ষাকালের দিনে মাঠে ডাকাতে গেলে পাচনটা প্রয়োজন হয়, সবই মানে আছে। না, মানে তো আছে বুঝলাম। আপনি বললেন আগেকার দিনে গুড় বাতাসা নকুলদানা রাখা হতো, কিন্তু এখনকার দিনে তো রাখা হয় না। এখন এই কথাটা কেন বললেন? কেন রাখা হয় না? এখনো তো, না, এখন তো মিষ্টির দোকান প্রত্যেক পাড়ায় পাড়ায়। যেমন আমার বাড়িতে আমি বলে দিই, রেগুলার আমার বাতাসা লাগে, লক্ষ্মীর জন্য বাতাসা লাগে, মা দুর্গার জন্য বাতাসা লাগে, মহাদেবের জন্য খেজুর লাগে, হ্যাঁ, নারায়ণের জন্য নকুলদানা লাগে, মানে আবার বিরোধীদের জন্য বাতাসাই লাগে। হ্যাঁ, 100 বিরোধীদের জন্য বাতাসা লাগে। সিনেমা হলে কি দেখতে সিনেমা ভালো লাগে না টিভিতে? আগে মাঝে মাঝে দক্ষিণের বই দেখতে যেতাম, যখন দক্ষিণের বই এখানে যখন আসে নাই তখন অমিতাভ বচ্চনের বই দেখতাম। আর আমি আমজাদ খানের ডায়লগ আমার ভালো লাগে, কেদার খানের ডায়লগ আমার ভালো লাগে। একটা আমজাদ খানের ডায়লগ বলুন। আছে, যেমন শোলেতে যে ডায়লগটা বলেছিল, সামা কিতনা আদমি থা, বলো 2 আদমি, মেরা তো 5 আদমি রে। এই ধরনের ডায়লগ আছে, যেমন কেদার খানের ডায়লগ ভালো। রাজনীতিতে সিনেমার একটা পার্ট চলে, সিনেমার একটা ডায়লগ চলে, সিনেমা থেকে কিছু পাওয়া যায় রাজনীতিতে। যেমন সদাশিবের ডায়লগ লিখতে খুব ভালো। সদাশিব আমরা বলতাম। সদাশিব
আচ্ছা, বিজেপিতে মুখ্যমন্ত্রী পদের দাবিদার অনেক আমরা দেখতে পাচ্ছি। কখনো শুনছি তথাগত রায়ের নাম, কখনো মুকুল রায়ের নাম, কখনো দিলীপ ঘোষের নাম, আবার কখনো সৌরভ গাঙ্গুলির নামও ভেসে আসছে। কি বলবেন এই বিচ্ছিন্নতা চিন্তা ভাবনা? দেখুন, ওদের দলের ব্যাপারটা আমি বলতে রাজি নয়। প্রথম আমি বলবো, পশ্চিমবাংলার মানুষ, এই বাংলার মানুষ কেন মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রাখবে না? 34 বছর ধরে অত্যাচার দেখেছে, 34 বছর ধরে উন্নয়ন দেখে নাই। আজকে মমতা ব্যানার্জি 9 বছরে যে পরিমাণে উন্নয়ন করেছে, মানুষের পাশে থেকেছে, একের পর এক প্রকল্পকে দাঁড় করিয়েছে, তাহলে অন্য মুখ্যমন্ত্রীর চিন্তাধারা পশ্চিমবাংলার মানুষ করবে কেন? একটা প্রশ্ন খুব অনেকদিন ধরেই আমাদের মনে ঘুরছে, আপনাকে সামনাসামনি পেয়ে জিজ্ঞাসা করিনি। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার মেয়েকে ছাড়া কাকে ভয় পান? আমি ভয় কেউ পাই না। মমতা ব্যানার্জিকে প্রথম থেকে আমি ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আর মেয়ে, যতদিন আমার স্ত্রী সুস্থ ছিল, মেয়ে আমার সামনে আসতো না, খুব কম কথা বলতো। টিভিতে ফিভিতে কিছু বললে, বাবা এগুলো বলো না, সমালোচনা হচ্ছে। দেখ বেটি, এটা এর মানে হয়? বলো মানে হলো সাধারণ মানুষ বোঝে না, তুই বলা বন্ধ কর। এখন তখন আরেকটু বেশি গুরুত্ব দিই, কেন মা নাই তো, ও যেটা বলে সেটা আমি মেনে নিই। এটা আমার কর্তব্য। আপনি ওর মা, আপনি ওর বাবা, সব কিছু সবই হবে। আচ্ছা, নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে কেমন লাগে আপনার? নরেন্দ্র মোদী যা বলেছিল 14 সালে, সেই কাজগুলো করলে নিশ্চয়ই ভালো লাগতো। সেই কাজগুলো তো করতে পারে না, তার মানে তো ডিফল্টার। ভালো কি করে? খালি তোমার মন কি বাত, কাঁসর ঘন্টা বাজাও, দ্বীপ জ্বালাও, তাতে তার ভালো বলা যায় না। ব্যক্তি নরেন্দ্র মোদী নিশ্চয়ই ভালো, কোনো ব্যক্তিগত মানুষকে তো খারাপ বলা যায় না। ব্যক্তিগত নরেন্দ্র মোদী 100% ভালো, কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে একবারে লস। 10-এর মধ্যে কত দেবেন? আমি তো বললাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে লস। নম্বর আছে, সেখানে নম্বর পড়ে কি আমার জানা নেই। আচ্ছা, আমরা জেনেছি যে আপনার রাজনৈতিক প্রাথমিক অনুপ্রেরণা বা এই দুঃসাহসিকতার অনুপ্রেরণা আপনার মা। আপনার বাবা রাজনীতি করতে বারণ করতেন, কিন্তু আপনার মা আপনাকে খুব উৎসাহিত করতেন। না, বাবা রাজনীতি করতে বারণ করতেন না, বাবাও রাজনীতি করেছেন। বাবা কংগ্রেস আমলে, গ্রাম যখন তো পঞ্চায়েত ভোট হতো না, তখন বাবা গ্রামের মুখিয়া টাইপের ছিলেন আর কি। তখন আমি রাত করে ঢুকতাম, আমি সকাল 10টায় বেরিয়ে যেতাম, রাত্রি 2টো, 2:30, 3টেই ঢুকতাম। তখন সিপিএমের এই রমরমা বাজার, চারিদিক দিয়ে মানুষ খুন হতো। তখন বাবা একটা কথা বলতো, কেষ্ট কটা বাজছে রে? বাবা 12টা বাজছে। তখন বাজছে অ্যাকচুয়ালি 2টো। আমার ঘড়ির কাঁচ থাকতো না, আচ্ছা, দেয়াল ঘড়িটা কাঁচ থাকতো না, ওই কাঁটাটাকে ঘুরিয়ে দিতাম। হলো, কাঁটাটা ঘুরিয়ে দিলি না? ও তাই দেখে নিয়েছো? না, আমি ঘুমাই নাই। ঠিক এই ধরনের হতো। তারপরে বলতো যে মেয়ে আছে একটা। তারপর দিন সকালবেলায় যখন মাকে বলতো আবার কখন দেরি করে আসবি, মা বলে ছাড়ো তো, কিছু বলো না তো, ওর ঠিক, ওর প্রতি ঈশ্বর আছে, মহাদেব আছে, কিচ্ছু হবে না। মায়ের সাহসটা, আমার স্ত্রী কোনদিন আমার কোনদিন মানা করেনি রাজনীতি করতে। সাধারণত দেখা যায় বাড়ির স্ত্রীরাই বেশি মাথা হয়ে দাঁড়ায়, কোনোদিনই মানা করেনি। আচ্ছা, আপনার রাজনৈতিক ধরন বা আপনার বলার স্টাইল বা আপনার রাজনৈতিক ক্যারেক্টার, এটা সারা বাংলার মানুষের কাছে ভীষণ জনপ্রিয়। কিন্তু আপনি বীরভূম আর বর্ধমানের কিছুটা ছাড়া আর অন্য জেলায় কেন, বা নদীয়ার পর্যবেক্ষক হওয়া ছাড়া অন্য কোনো জেলায় আপনাকে সেভাবে পাওয়া যাচ্ছে না কেন সাংগঠনিকভাবে? আমি একটা কথা বলি, আমি গ্রামের ছেলে, আমি চাষির ঘরের ছেলে, আমি গ্রাম্যটা ভালো বুঝি। আমার 14টা সিট, বীরভূমের 11টা, বর্ধমানের 3টে। এবার মমতা ব্যানার্জি বললে পাশে বড়ুয়া, ভরতপুর আর সালারটা দেখে দিতে পারি, এর বাইরে কোথাও যাব না। আপনি ইচ্ছাকৃতভাবেই যাবেন না, কিন্তু আপনার জনপ্রিয়তা সারা কাঁথি থেকে কার্শিয়াং, দার্জিলিং থেকে দীঘা অসম্ভব জনপ্রিয় জানি আমি। কিন্তু একটা কথা চিন্তা করতে হবে, তোমার বৌদি নেই,
মেয়েটার বিয়ে হয়নি। ওই একটা চিন্তাধারা তো মনের ভেতরে সবসময় আলোচনা হচ্ছে। তাহলে আমি যদি আজকে পুরুলিয়া যাই, আমি যদি আজ বাঁকুড়া যাই, তাহলে আমি সকালে বেরিয়ে গিয়ে সেই দিন যখন ঢুকবো তখন 2টো 2:30টা, তা দুশ্চিন্তাটা আমার ভেতরে কন্টিনিউ থেকে দেখবে। মানে পারিবারিক দায় দায়িত্বের জন্যই আপনি হ্যাঁ। বড় দায়িত্ব নিতে চাইছেন না, না? একবারই না। আপনার বিরুদ্ধে একটা অভিযোগ আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অত্যন্ত স্নেহ করেন, তার জন্যই হয়তো আপনি রাজনৈতিকভাবে কিছুটা দুর্বিনীত। না না, আমাকে মমতা ব্যানার্জি ভালোবাসে তার জন্য এটা নয়। না, মাঝে মাঝে আপনাকে এমন কিছু কথা বলতে শোনা যায় যাতে বিরোধীদের রক্ত ঠান্ডা হয়ে যায়। যেমন যেমন বলুন। যেমন এই আপনার গুড় বাতাসা, চড়াম চড়াম। দেখুন, গুড়বাদা স্যার উদাহরণ তো আমি বলে দিলাম। এবার কোনো মিডিয়া যদি সেটাকে ব্যাখ্যা দেয় যে গুড় বাতাসা পড়ে গেলে গলে গেলে তার রংটা কালচে হয়, রক্তর রং শুকিয়ে গেলে কালচে হয়, এই ধরনের যদি কেউ ব্যাখ্যা দেয়, সেখানে তো আমার কিছু করার নেই। চরম চরম বলতে ঢাক, কোন পুজোয় ঢাক লাগে না? মা দুর্গা পুজোতে ঢাক না হলে পুজো হবে, লক্ষ্মী পুজোতে ঢোল না হলে পুজো হবে, কালী পুজোতে ঢাক না হলে কালী ঠাকুরের পুজো হয়, ধর্মরাজ পুজোতে ঢাক না হলে ধর্মরাজ পুজো মানায়। আচ্ছা, আপনি দামি গাড়ি চাপেন না, পায়ে বিদেশি স্নিকার পরেন না, গরিব মানুষ বিপদে পড়লেই আপনি ছুটে যান, এটা আমরা কলকাতা থেকেও পর্যন্ত খবর পাই। আপাদ মস্তক সাত্বিক মানুষ বলতে যাবো যে আপনি তাই, মানে ধর্মভীরু মানুষ। অথচ আপনার দলেরই কিছু নেতাদের আচরণ আপনার ঠিক উল্টো, মানে তাদের পরিবর্তন হওয়ার পর তাদের বাহ্যিক অনেক কিছু বদলে গিয়েছে। কি বলবেন তাদের? ভুল করছে। অতীতকে যে ভুলে যায় সে জীবনে ভুল করবে, অতীতকে ভোলা উচিত না। আমরা একটা সমীক্ষা সারা বাংলা জুড়ে করেছিলাম সম্প্রতি, আপনি জেনেছেন নিশ্চয়ই। তাতে দেখা যাচ্ছে তৃণমূল 184 আসন পাচ্ছে। আপনার মূল্যায়ন কি? আজকের তারিখে বলছি, লিখে রেখে দিন, 220 থেকে 230টা সিট পাবে। একই কথা তো বিজয়বর্গীয় বলছে। ওটা ও পাগলের মতন বলছে, আমি তার পাগল নয়। বিজয়বর্গীর লোক কোথাকার লোক? ইউপির লোক। সে পশ্চিমবাংলার রাজনীতি কি বোঝে? ও তো হিন্দিভাষী। বিজয়বর্গীয় ইতিমধ্যে কলকাতায় নাগরিকত্ব মানে ভোটার কার্ড চেঞ্জ করে নিয়েছেন, ঠিক আছে, কলকাতা বাসিন্দা হয়ে গেছে। শখ হয়েছে ওদের, মানুষের শখ জায়গাতে ওর শখ জেগেছে। কিন্তু অন্তর এবং বেঙ্গলের মানুষ জানেও বেঙ্গলের মানুষ নয়। আর এটা হিন্দিভাষী এলাকা নয়, এটা বাঙালি, বাংলাভাষী। না, আমরা যখন মানে লোকসভা নির্বাচনের আগে ওরা একটা স্লোগান করেছিল আপকি বার 300 পার, আমরা দেখেছি জায়গায় জায়গায় ইভিএম চুরি হয়েছে, চুরি পর্যন্ত হয়ে গেছে, ইভিএম এর কারচুপি হয়েছে। আপনি কি এরকম কোনো আশঙ্কা করছেন? 230 ওরা সেই জায়গা থেকে বলছেন যে আমরা ইভিএম কম মানে ম্যানেজ করি 230 পেয়ে যাব। আশা করি এটা পশ্চিমবাংলা পারবে না, অসুবিধা আছে। সেন্ট্রালের ভোটটা তো আলাদা হয়, এটাও সেন্ট্রালের ইলেকশন কমিশনের আন্ডারেরই ভোট, তবু পশ্চিমবাংলায় চুরি করাটা অসুবিধা আছে। পশ্চিমবাংলার মানুষ মানবে না, জন আন্দোলন হয়ে যাবে, গণ আন্দোলন হয়ে যাবে, তাই তো বলেন? আচ্ছা, আপনাকে কখনো আমরা দেখেছি খোল করতাল বিলি করতে, ব্রাহ্মণ সম্মেলন করছেন, আবার আপনি দাবি করেছেন যে আপনি মৌলবী সম্মেলনও করেছেন, আপনি সাঁওতাল বা আদিবাসী সম্মেলন করেছেন। আচ্ছা, এইগুলো কি বিজেপির পাল থেকে হাওয়া না কিনে না নেওয়ার না, একটা চেষ্টা? একবারই না, একবারই না, একবারই না, একবারই না। খোল কীর্তনটা দেওয়ার কারণ হচ্ছে ব্রাহ্মণ সমাজকে জাগানো। আজকালকার যুগে এই প্রজন্মেতে এখনকার ছেলেরা আর পুজো করতে রাজি না, সেইটাকে ধরে রাখতে যাতে পারা যায় তার জন্যই খোলকীর্তন বিলি হয়েছে। মূল সংখ্যালঘু সম্মেলন আমরা করি, সেই ধরনের করেছি। আদিবাসী সম্মেলন আমি আগেও করেছি, পরেও করেছি। আমি আদিবাসী জনসভা করেছি পরপর দুটো, একটা দেওচর মাঠে করেছিলাম, মুকুল্লায় এসেছিল, 70 থেকে 80 হাজার লোক হয়েছিল। একটা ডাকবাংলায় করেছিলাম, 60 থেকে 70 হাজার লোক হয়েছিল। মানে এটা আপনি বলছেন যে এটা বিজেপির সাথে কোনো সম্পর্ক না নেই? না, মানে বিজেপিটা করবে কেন? মানুষ কি দিতে পেরেছে? আজকে ভারতবর্ষে যে পরিমাণে করোনা, সেই করোনা আবহাওয়াতে আজকে ভারতবর্ষ কোন জায়গায় গিয়েছে?
আজকে মমতা ব্যানার্জি যদি করোনাতে মানুষের পাশে না দাঁড়াতো, মানুষ তো খেতে পেত না। ঠিক। এখনো কোনো মাইনে বন্ধ করে নাই। আজকের রাজনীতিতে মমতা ব্যানার্জির সম্বন্ধে অনেক কিছু বলা হচ্ছে, কিন্তু তারা অন্তর থেকে বলছে না, মুখে বলছে। অন্তরে তারা বলছে যে এরকম মুখ্যমন্ত্রী দেখা যায় না, সে বিজয় বর্গীয় হোক আর নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, তাদেরকে নিয়ে ভেতরে ভেতরে স্বীকার করতে হচ্ছে যে এই ধরনের মুখ্যমন্ত্রী ভারতবর্ষে কোনোদিন হয়নি। এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি। আপনার ভারী শরীর, আপনার মাথাতেও অক্সিজেনের প্রবাহ সঠিকভাবে যায় না, বয়স প্রায় 62 হলো, সারা দিন পরিশ্রম করেন, এবার এত তরতাজা থাকেন কি করে? পরিশ্রম করলে আমার শরীর ভালো থাকে, গাড়ি জার্নি করলে আমার শরীর ভালো থাকে। গাড়ি জার্নি না করলে শরীরে একটা ম্যাচমেচে ভাব আসে, ক্লান্তি ভাব আসে। আর আমি যত গাড়ি জার্নি করি আমি কষ্ট বুঝতে পারি না, কেন আমি নিজে বুঝতে পারি না। মানে এমনি খাওয়া দাওয়া সারাদিনে কি করেন? দিনে 2টো রুটি খাই, আচ্ছা, রাত্রে 1টা রুটি খাই। মানে সারাদিনেই 3টে রুটি আপনি খান? হ্যাঁ, আরে মনে হলে একটু যদি সকাল সকাল নামি তাহলে একটু মুড়ি খাই। আমাদের চ্যানেলেই একটি আপনার একটি বক্তব্য নিয়ে একটি গানের ক্যামিও তৈরি, মানে একটা কমিক গান তৈরি হয়েছিল, মানে সেটা সারা পশ্চিমবাংলায় ভীষণভাবে ভাইরাল হয়েছে, সব জায়গায় বেজেছে। আপনি শুনেছেন সেই গানটা? কি গানটা? দাঁত খেছো। ও, দাঁত খেছো। হ্যাঁ, দেখলাম কালকে দেখছিলাম বলে না। মানে মানে আপনি কোন লেভেলের জনপ্রিয় মানুষের কাছে চিন্তা করুন, কয়েক লক্ষ মানুষ আমাদের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছেন গানটা যাতে আমরা তাদের পাঠাই। মানে আপনার বক্তব্য, আপনি বক্তব্য রেখেছেন, সেটাকেই গান করা হয়েছে। তো আপনার এত জনপ্রিয়তা, অথচ আমরা বীরভূম বা বর্ধমানের বাইরে আপনাকে পাই না, এটা তো আমার মনে হয় সারা বাংলার মানুষকে আপনি বঞ্চিত করছেন। না না, আমি অত বড় লিডার নই। আমার নেত্রী মমতা ব্যানার্জি, আমি ওনাকে শ্রদ্ধা করি এবং খুব ভালোবাসি। উনি যেগুলো বলেন সেগুলো আমাকে রাখতে হয়, ওনার কথা আমি ফেলতে পারি না। হ্যাঁ, উনি যেটা বলেন সেটা আমাকে শুনতে হয়, কারণ ওনাকে আমি খুব শ্রদ্ধা করি এবং ভালোবাসি। ওই জন্যে যদি মমতা ব্যানার্জি বলে যে এখানে যা, তখন যাওয়ার মন না থাকলেও যেতে হয়। শেষ প্রশ্ন বা আশঙ্কা একটা করে রাখি, সেটা হচ্ছে আমরা কি কখনো অনুব্রত মণ্ডলকে রাজ্যের মন্ত্রী হিসেবে পাবো না? কোনোদিনই পাবেন না। একটু ব্যাখ্যা করুন, কোনোদিনই পাবো না কেন? কারণ আপনি এত এই বয়সে এত বেশি কর্মক্ষম, এরকম মন্ত্রী তো আমাদের দরকার। আমি দাঁড়াবো না যদি মন্ত্রী হব না। আমি আগে এমএলএ হবো, তবে তো মন্ত্রী হব। আমি তো এমএলএই হব না, মন্ত্রী করবেন। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। আমরা এতক্ষণ কথা বলছিলাম বীরভূমের বীরপুত্র, আপনাদের যেমন জানিয়েছিলাম অকুতোভয় রাজনীতিবিদ অনুব্রত মণ্ডলকে, যাকে আপনারা সবাই কেষ্ট মণ্ডল বলে চেনেন। উনি নিজেকে কেষ্ট বলতেই ভালোবাসেন, কারণ ওনার মা ওনাকে কেষ্ট বলে ডাকতেন। তো আজ এই পর্যন্তই, পরে আরেকদিন আমরা এই কেষ্ট মণ্ডলের সাথে সাক্ষাৎকারে মিলিত হব। ততক্ষণ পর্যন্ত নমস্কার।